আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমরা আজকে এইচএসসি ব্যাচ 2025 এর ধারাবাহিক ক্লাসের প্রথম ক্লাস নিতে যাচ্ছি। আজ আমরা আলাপ করব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা ছোট গল্পটি। অপরিচিতা ছোট গল্পটি আলাপের পূর্বে আমরা প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 খ্রিস্টাব্দে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার মাতার নাম সারদা দেবী। তার দাদা বা পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই প্রশ্নগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। তার উপাধি হলো বিশ্বকবি। তার ছদ্মনাম হলো ভানু সিংহ ঠাকুর। অপরিচিতা একটি ছোট গল্প, তাই আমরা এই ভিডিওতে তার ছোট গল্প সম্পর্কে বিস্তারিত জানব। তিনি 1284 বঙ্গাব্দ 1877 খ্রিস্টাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী নামক ছোট গল্প রচনা করেন এবং তার শেষ গল্প মুসলমানির গল্প। প্রথম গল্প ভিখারিণী 16 বছর বয়সে, শেষ গল্প মুসলমানির গল্প। তিনি 1891 থেকে 1901 খ্রিস্টাব্দ কুষ্টিয়ার শিলাইদহ এই অঞ্চলে বসবাস করেন। পদ্মা নদীর মধ্যে তিনি পদ্মা নামক বোটে ঘুরে বেড়াতেন এবং নদীর সৌন্দর্য অবগাহন করতেন। নদীর সৌন্দর্য এসেছে তার কবিতার মধ্যে এবং নদী পাড়ের যে মানুষ, তাদের জীবনের দুঃখ কাহিনী, এগুলো এসেছে তার ছোট গল্পে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে পদ্মা পাড়ের 10 বছরের জীবন 1891 থেকে 1901, এই সময়টা হচ্ছে তার কাব্য এবং ছোট গল্প রচনা স্বর্ণযুগ। এই সময়ে তিনি তার শ্রেষ্ঠ ছোট গল্পগুলো রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা এবং শ্রেষ্ঠ ছোট গল্প রচয়িতা। তিনি এই বাংলাদেশে অবস্থানকালে যে গল্পগুলো রচনা করেছিলেন তার বেশিরভাগ গল্প রয়েছে গল্পগুচ্ছ গ্রন্থে। এই গল্পগুচ্ছ গ্রন্থটি প্রকাশিত হয়েছে 1908, 1909 এর মধ্যে সমস্ত গল্পগুলো রয়েছে। এই সময়ের মধ্যে যে গল্পগুলো রচিত হয়েছে, এখানে 95টি গল্প রয়েছে। আমাদের অপরিচিত গল্পটিও এই গল্পগুচ্ছের মধ্যে রয়েছে। এছাড়াও তার আরো 4টি গল্প গ্রন্থ রয়েছে। লিপিকা লিপিকা নামে একটি গল্পের বই রয়েছে, সেটা হলো 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। এরপরে সে নামে আরো একটি গল্প গ্রন্থ রয়েছে, সেটি 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। তিন সঙ্গী নামে আরো একটি গল্পের বই রয়েছে, সেটি 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। গল্প স্বল্প, এটা 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। অর্থাৎ 1877 থেকে 1941, এই যে 16 বছর বয়স থেকে বাকি 64 বছর বয়স পর্যন্ত তিনি এই গল্প, কবিতা, গান সবকিছু রচনা করে গেছেন। তো গল্পটা 1941, এটা হলো গল্প স্বল্প। এই গল্পটা 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট গল্পের বই, গল্প গ্রন্থ হলো 5টি। এই 5টি গ্রন্থের মধ্যে মোট গল্প রয়েছে 119টি। আমরা গল্পগুচ্ছ এই বইটা কিনবো এবং এটা পড়বো। আমরা গল্পগুচ্ছ বইটা আমাদের সংগ্রহে অবশ্যই রাখবো। এটার মধ্যে সব সেরা সেরা গল্পগুলো রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা। এই শেষের কবিতা
উপন্যাসটি খুবই বিখ্যাত এবং এটা পরীক্ষায় আসে, কারণ শেষের কবিতা, নাম কবিতা, কিন্তু এটা একটি উপন্যাস। তোমার পরীক্ষায় এমসিকিউ আসবে শেষের কবিতা কোন ধরনের সাহিত্য, কোন ধরনের রচনা, এটা অবশ্যই উপন্যাস। এই কবিতা দেখে আবার কবিতা ভাবার কোনো সুযোগ নেই। চোখের বাণী, এটাও একটা মনস্তাত্ত্বিক উপন্যাস, বিখ্যাত উপন্যাস। গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, তোমরা এই নামগুলো মনে রাখবে যেগুলো উপন্যাস। এরপরে আছে নাটক। নাটকের ক্ষেত্রে প্রথমে রয়েছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। রক্তকরবী নাটকটা অনেক বিখ্যাত, মুক্তধারা এগুলো বিখ্যাত, সকলে বিখ্যাত, কিন্তু পরীক্ষায় বেশি আসে রক্তকরবী, মুক্তধারা, অচলায়তন, সকলের পরীক্ষায় আসতে পারে। তো এগুলো তোমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে বড়। কথাটি বলেছে আমাদের অপরিচিতা গল্পের নায়ক অনুপম। অনুপম এমন এক চরিত্র যে ব্যক্তিত্বহীন, যে পড়াশোনা শিখেছে কিন্তু নিজের ব্যক্তিত্ব গড়ে ওঠেনি। অপরিচিতার গল্পটি উত্তম পুরুষের জবানিতে রচনা করা হয়েছে। মানে গল্পের কথক হচ্ছে অনুপম। অনুপম বলছে যে এখন আমার বয়স 27, এই বয়সটা খুব বেশি বড় না, দৈর্ঘ্যের হিসাবেও বড় না, গুণের হিসাবেও বড় না। অনুপম কিছুদিন পূর্বে এমএ পাস করেছে, পড়ালেখা নাই, কোনো কাজও নাই, কারণ তার ঘরে আছে মা আর বাইরে আছে মামা। তার বাবা ওকালতি করতেন, প্রচুর টাকা পয়সা কামাই করেছেন, কিন্তু সেগুলো ভোগ করার পূর্বে ইহলোক ত্যাগ করেছেন, অর্থাৎ মারা গিয়েছেন। অনুপমের ঘরের কাজ সামলায় তার মা আর বাইরের কাজগুলো সামলায় তার মামা। তো অনুপমের কোনো কাজ করারও কিছু নেই, পড়াশোনাও নাই। তো এমন সময় অনুপমের বন্ধু হরিশ, যে কানপুরে কাজ করত, সে বলে বিয়ে যদি করতে চাও তবে একখানা মেয়ে আছে। এই মেয়ে হলো কে? কল্যাণী। কল্যাণীর বয়স তখন ছিল 15 আর অনুপমের বয়স ছিল 23 বছর। অর্থাৎ ঘটনা বলছে এখন 27 বছর বয়স, অনুপমের বয়স এখন 27 বছর, কিন্তু সে যে দিনের ঘটনা বলছে, যে সময়ের ঘটনা বলছে, সে সময়ে অনুপমের বয়স ছিল 23 আর কল্যাণের বয়স ছিল 15। এই সময়ে সে এমএ পাস করেছে এবং সে হলো বিয়ের জন্য, এখন তার তো মন উতলা হয়ে আছে। এখন এই হরিশকে বলে যে মামার কাছে গিয়ে কথাটা পারো। মামা হলো তার চেয়ে বড়, জোর 6 বছরের বড়, 6 বছরের বড়। মানে অনুপমের বয়স যদি 23 বছর হয়, তাহলে মামার বয়স সর্বোচ্চ গেলে 29-30। এই তো বড় জোর 6 বছরের বড়, কিন্তু মামাই তার হলো অভিভাবক। এখন মামা শুনে মেয়ের বয়স তো 15, বংশের মধ্যে কোনো দোষ আছে নাকি? মেয়ের এখনো বিয়ে হয় নাই, 15 বছর বয়স মানে অনেক বছর বয়স। হরিশ তো অনেক রসিক মানুষ, সে অনেক রস মিশিয়ে কথা বলার ওস্তাদ। তো মামাকে সে কোনো মতে পটিয়ে ফেলেছে, রাজি করে ফেলছে। তো এই মামা অনুপমের পিস্তিত ভাই বিনুদাকে পাঠায় এই মেয়েকে দেখতে, কল্যাণীকে দেখতে। কল্যাণীর বাবা হলো শম্ভুনাথ, সে পেশায় ডাক্তার। এখন কল্যাণীকে দেখতে গিয়ে এই বিনুদা একটা ইয়ারিং দিয়ে আসে এবং আশীর্বাদ করে আসে, আর এসে বলে যে না চলবে, চরমশ্রী, মানানসই। এই বিনোদার ভাষাটা হলো আট মানে খুব কম কথা বলে, চাপা স্বভাবের লোক, কম কথা বলে। বিনোদা বললো যে না চলবে, আর অনুপম বুঝলো যে বিনোদা কিন্তু বলছে যে মানানসই, চরমসই, চলবে, তাহলে চলবে, তাহলে আমার আর এই বিয়েতে কোনো বাধা নাই, পঞ্চশুরের সাথে প্রজাপতির কোনো বাধা নাই, এমন সে একটা চিন্তা করতেছে। তো মামাটাই হলো গেঞ্জাম লাগাইছে। হ্যাঁ, তো মামা এখন হলো এই শম্ভুনাথের
সাথে খুব ইয়ে করে, মানে যৌতুক কি কি হবে, গয়নাটা কেমন হবে, কত ভরির হবে, কত দরের হবে, সবকিছু একদম লেখালেখি করে দিচ্ছে বাঁধা করে একবারে, যে কি কি দিবে যৌতুক। শম্ভুনাথের একমাত্র মেয়ে হলো কল্যাণী, তো তার তো আর কেউ নাই, তো কল্যাণী সব পাবে। সেজন্য শম্ভুনাথ যৌতুকের সবকিছুতে রাজি হয়ে যায়, যে আমার যা আছে সব তো আমার মেয়েই পাবে। শম্ভুনাথ বিয়ের 3 দিন আগে অনুপমকে দেখতে কলকাতায় আসেন। তাদের বিয়েটা থাকলো কলকাতায়, তাদেরকে কন্যাপক্ষকে কানপুর থেকে কলকাতায় এখানে এই বিয়েটা দিতে হয়। আর এই বিয়ের সময় অনেক তারা ব্যান্ড রসনাই, মানে আলো ঝলমল বাতি, ডিজে পার্টি নাকি, যেটা হলো ব্যান্ড পার্টি, ব্যান্ড পার্টি নিয়ে তারা বাজনা বাজাতে, সানাই বাজাতে বাজাতে একেবারে বরযাত্রী নিয়ে যায়, একটা হুলস্থুল অবস্থা করে তারা যায় বিয়ের দিনে। বিয়ের দিনে এখন বিবাহের পূর্বে মামা আরেকটা গ্যাঞ্জাম বাঁধায়। বিয়ের পূর্বেই মামা সোনা গুলো শেখরাকে দিয়ে যাচাই করাতে চায় যে সোনাগুলো খাঁটি কিনা, সে যেই দরদামের সোনা দিতে চেয়েছে, যে ক্যারটের সোনা দিতে চেয়েছে সেটা দিয়েছে কিনা, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে চায়। তো মামা হলো সাথে করে শেখরাকেও নিয়ে এসেছে। এই সময়ে শম্ভুনাথ অনুপমকে বরের যে আসন সেখান থেকে ডাকে, ডেকে বলে যে তোমার মামা এই মেয়ের গহনাগুলো পরীক্ষা করাতে চায়, তুমি কি বলো? সে তো এই মামা মা এদের কথার বাইরে কখনো কথা বলা শিখে নাই, সে মাথা হেট করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন শম্ভুনাথ বুঝতে পারে যে এর তো কিছু বলার নাই। তখন হলো সে এই মেয়ের হলো সমস্ত গয়না খুলে এই শেখরাকে সামনে দেয়। মেয়েকে কিন্তু সাজানো হয়ে গিয়েছিল, সব গয়না খুলে এনে শেখরাকে পরীক্ষা করতে দেয়। শেখরা গয়না হাতে ধরে টিপেই বলে যে আরে এটা যাচাই করবো কি, এটা তো খাঁটি সোনা, আসল সোনা। তো এরপরে তারা একটা ইয়ারিং, শম্ভুনাথ বলে কি এই ইয়ারিংটাও পরীক্ষা করে দেখেন। পরে ইয়ারিংটা শেখরা হাতে নিয়ে বলে এটা তো বিলাতি মাল, মানে ইংল্যান্ডের বিলাতি মাল, এটাতে সোনার পরিমাণ খুবই অল্প। মামা তো লজ্জায় লাল হয়ে যায়, কারণ এই ইয়ারিং দিয়ে এই বিনুদা আশীর্বাদ করে গিয়েছিল কল্যাণীকে, তো ঠকে গেল। এখন মামা বলছে চলেন চলেন বিয়ের কাজ সেরে ফেলি। তখন বলতেছে যে না, শম্ভুনাথ তখন বলতেছে যে না, আগে আপনারা খেয়ে নেন। সবাইকে সুন্দর করে খাওয়াইলো। মামা প্রথমে একটু আপত্তি করলো যে বিয়ের পূর্বে কিভাবে খাই, বলে না একটু জোর করবো। তখন বুঝলো যে না, মানে নরম মানুষ হলেও তার কথার মধ্যে একটু জোর আছে। শম্ভুনাথ তখন সকলকে খাওয়াইলো। আয়োজন খুব সুন্দর ছিল, রান্না সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন আয়োজন ছিল, সবাই খেয়ে দিয়ে সন্তুষ্ট। এরপরে বললো কি যে আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, গাড়ি করে দিচ্ছি, আপনারা এবার আসতে পারেন। মানে সে আর এই মেয়ের বিয়ে দিল না। এখানে গল্পের যে যৌতুকের বিরুদ্ধে একটা কি বলে এটাকে প্রতিবাদ, এটা ফুটে উঠলো। শম্ভুনাথ যৌতুকের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করলো। কিভাবে প্রতিবাদ করলো? আত্মমর্যাদাবান হয়ে সে প্রতিবাদ করলো। সে তার মেয়ে যে লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে, তার মেয়েকে সবাই অপয়া বলবে, অলক্ষী বলবে, এইরকম কোনো ভয় করলো না। মেয়ের বিয়ে হবে না, এই ধরনের কোনো ভয় সে করলো না। সে বলল যে ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করতে চাই না, যে কেন আমি আমার মেয়ের গহনা চুরি করবো, এই কথা যারা চিন্তা করতে পারে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে চাই না। তো এই বলে তাদেরকে বিদায় করে দিল। এরপরে কি হলো, মামা তো হুলস্থুল কাণ্ড, যে হ্যাঁ দেখে নিব, আমাদেরকে খাইয়ে দিয়ে চুরি করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিল, মেয়ে বিয়ে দিল না, আইন করব, মামলা মোকদ্দমা করবো, কোর্টে যাব। তখন আশেপাশের মানুষজন বুঝালো তাহলে যা মান সম্মান আছে সেইটুকু চলে যাবে। তো শেষ পর্যন্ত আর কোর্টে যায়নি, মামলা করেনি। এরপরে 1 বছর পরে, তার মানে যখন
তার বয়স হলো কত? 24 বছর। যখন তার বয়স হলো 24 বছর, তখন একবার মা আর এই অনুপম যাচ্ছে তীর্থস্থানে ভ্রমণ করতে যাচ্ছে, তখন রেলের কামরায় আবার এই কল্যাণীর সাথে দেখা হয়। কিন্তু এই দেখা হওয়াটাও কিছুটা ইয়ের মধ্যে পড়ে, যে হলো অনুপম আর মা যখন তীর্থে যাচ্ছে, তারা যেই বগিতে টিকিট কেটেছিল সেই বগিটা এক ইংরেজ সাহেব রিজার্ভ করে নিয়েছে, দখল করে নিয়েছে, তাদের সিট আর নাই। অনুপম ছিল নির্গুণ, তার কোনো গুণ ছিল না। সেজন্য পণ্ডিত মশাই তাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করত, যারা বাইরে দেখতে খুবই সুন্দর কিন্তু ভিতরে অন্তঃসার শূন্য। শিশুকাল থেকেই অনুপম কোলে কোলে মানুষ হয়েছে, আদরে আদরে মানুষ হয়েছে, তাই এখনো মনে হয় তার বয়সটা ঠিক বাড়ে নাই। তাই আজও তাকে দেখলে মনে হয় যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অন্নপূর্ণা হলো দেবী দুর্গা, যার কোলে থাকে, দেবী পার্বতীও বলতে পারি, যার কোলে থাকে হলো কার্তিক। গজানন মানে হলো গণেশ, গণেশের ছোট ভাই কার্তিক। তো এখনো সে কোলে কোলেই মানুষ হচ্ছে, তার যেন বয়সটা ঠিক বাড়ে নাই। এখন অনুপম তো অকর্মঠ দেখি, সে কোনো কাজ পারে না, পড়াশোনার সার্টিফিকেট আছে, এমএ পাস করছে, কিন্তু তার কোনো ব্যক্তিত্ব নাই, কোনো কাজ করে না। সে দুইটা সুটকেস দুই হাতে ধরে দাঁড়ায় আছে, কি করবে কিছু বুঝতে পারছে না, কি কর্তব্য বিমূঢ়, কি করব কিছু বুঝতেছে না। তখন কোন সিটে যাব, কোন ট্রেনে যাব, কোথায় বসবো কিছু বুঝে পাচ্ছে না। তখন কল্যাণী বলে যে এখানে আসুন, এখানে জায়গা আছে। তো তারা যখন বললো যে এখানে আসেন, সে সুটকেসটাও উঠাইতে পারতেছিল না, এমন একটা অবস্থা। তখন কল্যাণী আর তার সাথে যে মেয়ের দল ছিল, তারা সকলে মিলে তারা সুটকেস গুলো উঠে রেলের কামরার ভিতরে নেয়। এরপরে মা খুব সংকোচ বোধের মধ্যে ছিল, এই মেয়ে ছোট বাচ্চাদের সাথে কিভাবে হেসে গেলে বেড়াচ্ছে, কিভাবে যে বুট ছোলা এসব খাচ্ছে, চানাচুর খাচ্ছে। তো এই বিষয়গুলো মায়ের কাছে দৃষ্টিকটুও লাগছিল, আবার ভাবছিল যে এটা তো স্বাভাবিক, মানে দেখতেও ভালো লাগছিল আবার সহজও লাগছিল, এমন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। তারপরে যখন স্টেশন চলে আসছে প্রায়, তখন বলে যে আচ্ছা মা, তোমার নাম কি? তখন বলে যে আমার নাম কল্যাণী। আর মা মা তোমার বাবার নাম কি? বাবার নাম বলে শম্ভুনাথ, সে হলো ডাক্তার। তো এই যে তখন অন্য বুঝতে পারে এই মেয়ে তো সেই মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তো এই হলো একটা টুইস্ট কাহিনী 24 বছর বয়সে। এরপরে সে মায়ের আজ্ঞা মামার আজ্ঞা এগুলো সে উপেক্ষা করে কল্যাণীর কাছে গিয়েছিল, কল্যাণীর বাবার কাছে গিয়েছিল আবার বিয়ের প্রস্তাব নিয়ে। কল্যাণীর পিতা শম্ভুনাথ এবার একটু মন গলে গিয়েছিল, কিন্তু কল্যাণীর আবার মন গলেনি। কল্যাণী এবার বলছে যে না, আমি বিবাহ করব না, আমার মাতৃ আজ্ঞা আছে, মায়ের আজ্ঞা আছে। এই মা হলো দেশ মা। সে এখন মেয়েদের শিক্ষা দেওয়ার কাজ শুরু করেছে, মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে। তো আমরা দেখতে পাই যে কল্যাণী যখন মায়ের আজ্ঞা পালন করে ব্যস্ত, তখন এই অনুপম তার সহকারী হিসেবে আবির্ভূত হয়েছে। সে ওই যে জায়গা পেয়েছে, ওই জায়গার মতো সেও একটা জায়গা করে নিয়েছে, কিন্তু তাকে স্ত্রী হিসেবে আর পাওয়া হলো না। তার জায়গা হলো ওই যে জায়গা আছে ওই কথার মধ্যে, আর হলো তাকে সহায়তা করার মধ্য দিয়ে আমাদের এই গল্পটি শেষ হয়। তাহলে আমরা গল্পের মূল মেসেজটি কি বলতে পারি? গল্পের মূল মেসেজটি হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ। প্রথমে পুরুষের প্রতিবাদ, এরপরে নারীর প্রতিবাদ। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এর পূর্বেও যৌতুক প্রথা নিয়ে গল্প লিখেছেন, যেমন দেনা পাওনা। দেনা পাওনা গল্পে কিন্তু যৌতুক প্রথার বলি হয়েছিল নিরুপমা। সেখানে সে মেয়েটা মারা পর্যন্ত গিয়েছিল, একবারে মরে গেছে যৌতুকের শিকার হয়ে। সেখানে কোনো প্রতিবাদ ছিল না, কিন্তু এই গল্পটা যখন রচনা করলেন তার মধ্যে একটু প্রতিবাদী চেতনা ফুটে উঠেছে, যে যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সেটা নারী ও পুরুষের সম্মিলিত প্রতিবাদ করতে হবে। এই গল্পের মূল মেসেজটাই হচ্ছে
যৌতুকের বিরুদ্ধে নারী ও পুরুষের সম্মিলিত প্রতিবাদ। আশা করছি সকলে বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।